CNN24 এর আজকের সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। শেষমেশ কংগ্রেস দলের হয়ে মোহনপুর শালচাপড়া জেলা পরিষদ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাজিরা বেগম লস্কর। ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারির বিরুদ্ধে শিলচরে ভারতীয় জনতা যুব মোর্চা কাছাড় জেলা কমিটির প্রতিবাদী মিছিল ও বিক্ষোভ। কাটিগড়ায় আঞ্চলিক পঞ্চায়েত জেলা পরিষদ সদস্যের টিকিট বণ্টনে অর্থের অভিযোগ নস্যাৎ করলেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের সঙ্গীত ও নৃত্যের অডিশন শুক্রবার। উধারবন্দের পঞ্চায়েত নির্বাচনে শাসক ও বিরোধী দলের প্রতিটি ওয়ার্ডে ৩ থেকে ৪ প্রার্থী। এখন আসছি বিস্তারিত সংবাদে। শেষমেশ হাঁক প্রতীক চিহ্নে অর্থাৎ কংগ্রেস দলের হয়ে জেলা পরিষদ আসনে মোহনপুর শালচাপড়া জেলা পরিষদ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাজিরা বেগম লস্কর। এই আসনটিতে নজরানা বেগম মজুমদার নামে জেলা কংগ্রেস মোট ২ জন প্রতিদ্বন্দ্বীকে মনোনয়ন দেয়, যদিও নির্দল হিসাবে তিনি ময়দানে অবতীর্ণ হন। কিন্তু বুধবার সন্ধ্যায় কাটিগড়ায় একটি সভা আয়োজিত হয়। প্রাক্তন বিধায়ক মাওলানা আতাউর রহমান মাজর ভুঁইয়ারকে সভাপতি বানিয়ে প্রার্থীরা বিষয়টি সমাধানের আবেদন জানান। এ নিয়ে বিস্তর আলোচনা শেষে স্থানীয়দের অনুরোধে নজরানা মনোনয়ন প্রত্যাহার করে নেন। এই প্রত্যাহারে মোহনপুর শালচাপড়া জেলা পরিষদ আসনে কংগ্রেস দলের প্রার্থী কেন্দ্রিক সমস্যা নিরসন হল। এক সাংবাদিক সম্মেলনে এই সমঝোতার কথা তুলে ধরেন প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাজার ভুঁইয়া। শ্রীগোলা মোহনপুর এবং শালচাপড়া জেলা পরিষদ সমষ্টিতে এই ২ জন প্রার্থীর ছোট বোন ২ জনকেই নমিনেশন বি ফর্ম দিয়েছিল, যেটা অত্যন্ত তাজ্জুবের, আশ্চর্যের, অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি এপিসিসির এক্সিকিউটিভ মেম্বার হিসাবে আমাকে জেলা নেতৃত্ব কেউ কোনো কিছু বলেনি। আশ্চর্যের কথা। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এবারের পঞ্চায়েত নির্বাচনে যদিও বিশেষভাবে কাটিগড়ার মোহনপুর এবং শালচাপড়া জেলা পরিষদ আসনে ২ জন প্রার্থীকে বি ফর্ম দিয়েছে, তারপরে টেকনিক্যাল কারণে একজন, তার নাম নাজিবা বেগম লস্কর, টেকনিক্যাল কারণে তার হাত চিহ্ন বরাদ্দ হয়েছে এবং নজরানা বেগম লস্কর তার এই বি ফর্মটি টেকনিক্যাল কারণে গৃহীত না হওয়ায় তিনি নির্দল হিসেবে ছিলেন। কাটিগড়া এই সমষ্টির জনগণ, কংগ্রেসী নেতৃবৃন্দ, কর্মীরা একটি প্রতিবাদে সভা আহ্বান করেন এবং সেই সভায় যোগদান করার জন্য আমাকেও আমন্ত্রণ জানানো হয়। সেই সভায় বিশেষভাবে কাটিগড়া ব্লক কংগ্রেসের সভাপতি, দীর্ঘদিনের কংগ্রেসী, প্রায় ৩৫ বছরের কংগ্রেসী নেতা হুসেন আহমদ চৌধুরীর ছোট ভাইয়ের বউ নাজিরা বেগম লস্কর, তার সপক্ষে এই সভায় প্রায় ৫ শতাধিক লোক, কংগ্রেসী নেতৃবৃন্দ, জনগণ সমবেত হয়ে তাকে সমর্থন করার জন্য জোরালো দাবি তুলেন। তখন আমি সমস্ত সভার জনগণকে একজন কংগ্রেসী হিসাবে কংগ্রেসের ভাবমূর্তি রক্ষার জন্য একটা কমিটি করে দায়িত্ব দিয়ে, এই কমিটি যে সিদ্ধান্ত দিয়ে কংগ্রেসের স্বার্থে, সেই সিদ্ধান্ত সবাই মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর আমার নেতৃত্বে, সভাপতিত্বে প্রায় 11 এবং আরো আমন্ত্রিত 2 জন সহ 13 জনের একটা কমিটি গঠন করে দেওয়া হয়। খাঁটি কংগ্রেসী হিসাবে দিল্লি কংগ্রেস এবং রাজ্যিক কংগ্রেসের নেতৃবৃন্দের সম্মান রক্ষার্থে বকুলউদ্দিন মজুমদারের পরিবারের তার ছোট ভাইয়ের বউ নজরানা বেগম মজুমদার, সে যেহেতু পার্টির প্রতীকটা তার নামে এলট হয়ে গেছে, সুতরাং তাকে সমর্থন করে হুসেন আহমদ মজুমদারের ভ্রাতৃবধূর পক্ষে হুসেন আহমদ চৌধুরীকে সমস্ত কমিটির কর্মকর্তা সদস্য যারা, এই সবাই তার বাড়িতে গিয়ে তাকে অনুরোধ করলে তিনি স্বেচ্ছায় রাজি হয়ে গেলেন যে আমার ভ্রাতৃবধূর নমিনেশন এটা আমি কালকে উইথড্র করে নেব। এজন্য আমরা সবাই সেই মহিলা মেয়েটিকে এবং হুসেন আহমদ চৌধুরীকে
তার পরিবারের সবাইকে আমরা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। এখন থেকে কাটিগড়া ভুবনেশ্বর, কাটিগড়া মোহনপুর এবং শালচাপড়া যে সমষ্টি, এই সমষ্টির কংগ্রেসের অফিসিয়াল ক্যান্ডিডেট হিসাবে আমরা সবাই এই যে বকুলউদ্দিন মজুমদারের ভাতৃবধূ নজরানা বেগম মজুমদার, তাকে আমরা সকলেই গ্রহণ করেছি। তার পক্ষে আমরা জোরালো প্রচার চালাবো এবং সমস্ত কংগ্রেসীরা একমত হয়ে তাকে জেতানোর সকল চেষ্টা করবেন এবং আমরা 100% নিশ্চিত যে নজরানা বেগমের জয় কেউ আটকাতে পারবে না। সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারির বিরুদ্ধে শিলচরে প্রতিবাদী মিছিল বের করল ভারতীয় জনতা যুব মোর্চার কাছাড় জেলা কমিটি। দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা শেষে শিলচরের অফিস পাড়া সংলগ্ন শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। দেখুন সবিশেষ। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে যুব মোর্চার কর্মকর্তারা জানালেন, গত 11 এপ্রিল থেকে ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারির বিভিন্ন তথ্য প্রকাশ্যে উঠে এসেছে। ইডি 661 কোটি টাকার অর্থ কেলেঙ্কারি মামলায় ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র এবং অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেডের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এই বৃহৎ কেলেঙ্কারিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী অনেকদিন ধরে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করছে। সরকার দেশের সংবাদপত্রকে উন্নীত করার জন্য হেরাল্ডের মতো অনেক প্রতিষ্ঠানকে জায়গা দিয়েছিল, কিন্তু সেক্ষেত্রে রাহুল এবং সোনিয়া গান্ধী সংবাদপত্রের 2-1টি রুম দেখিয়ে বাকি জায়গা নিজেদের ব্যবসার জন্য ব্যবহার করেছে। কংগ্রেসের নেতৃত্বরা সরকারি অর্থ কাজে লাগিয়ে ব্যক্তিগত স্বার্থে খরচ করার বিষয়টি যুব মোর্চা কোনোভাবেই মেনে নিতে পারছে না। কংগ্রেস দীর্ঘদিন ধরে জনগণের টাকা যেভাবে নয়ছয় করে আসছে তা হিয়ারিং এর মাধ্যমে একের পর এক বেরিয়ে আসছে। বৃহস্পতিবার শিলচরে অনুষ্ঠিত প্রতিবাদী মিছিল এবং বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে যুব মোর্চা আগামীতে এ ধরনের অর্থ নয়ছয় এবং সম্পত্তি কেলেঙ্কারি থেকে কংগ্রেসকে বিরত থাকার কড়া হুঁশিয়ারি দিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীকে আইনের আওতায় এনে কড়া ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। নমস্কার, আজকে ভারতীয় জনতা যুব মোর্চা কাছাড় জেলার উদ্যোগে আমরা এই প্রোটেস্ট প্রতিবাদী মিছিলের আয়োজন করেছি। এখানে আমরা সকলে জানি গত 11 এপ্রিল 2025 ইংরেজিতে ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারির যেটা বিষয় আমরা অনেকদিন থেকে শুনে আসছি, ইডি 661 কোটি টাকার ওনারা মানি লন্ডারিং কেসের উপর ন্যাশনাল হেরাল্ড নিউজ পেপার এবং অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেডের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। আমরা বিগত অনেক দিন থেকে দেখছি যে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী ওনাদেরকে হিয়ারিং এর সময় ওনারা নিজেদেরকে লুকিয়ে রাখার চেষ্টা করেন, কিন্তু এই যে টাকা নিয়ে যে ওনারা নয়ছয় করেছেন, আজকে একটা কোম্পানি, আপনারা সকলে জানেন একটা কোম্পানির যে ভ্যালু হয়, এই কোম্পানির ভ্যালুয়েশন ছিল 2000 কোটি টাকা। এই কোম্পানির ভ্যালুয়েশনকে মাত্র 50 লক্ষ টাকায় ওনারা মালিকানা পেয়েছে। ও 2000 কোটি টাকার সম্পত্তি কিভাবে ওনারা 50 লক্ষ টাকায় মালিকানা হয়ে যায়? এই মালিকানাধীন ওনাকে করার জন্য অনেক জায়গায় আমরা দেখেছি ন্যাশনাল হেরাল্ড একটা নিউজ পেপার, এরকম আরো কয়েকটা নিউজ পেপার নিয়ে যে ছিল, এগুলোকে সরকারের পক্ষ থেকে অনেকটা জায়গায় ওনাদেরকে নিজেদের কার্যালয় এবং প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য জায়গা জমিন দেওয়া হয়েছিল। কম খরচে ওনাদেরকে যে জায়গা জমিন দেওয়া হয়েছিল, এই জায়গা জমিনকে ওনারা কোনো পত্রপত্রিকা ছাপানোর উদ্দেশ্য নয়, পত্রপত্রিকার নামে 1টি আর 2টি রুম লেখে বাকি ওনারা বিজনেস পারপাসে ইউজ করেছেন। আর রাহুল গান্ধী নিজের যখন নমিনেশন জমা দেন, উনি বলেন উনার অনেক জায়গা থেকে উনি মানি আর্নিং কিভাবে করেন, অনেক জায়গায় উনি টাকা পান রেন্টের মাধ্যমে। এই রেন্টের যে এই জায়গাগুলা সরকারের পক্ষ থেকে কম খরচে হরিয়ানাতে বলুন, রাজস্থানে বলুন, দিল্লিতে বলুন, সরকাররা 1 টাকা খরচে স্কয়ার ফিট হিসাবে জায়গা দিয়েছে দেশের উন্নতির জন্য, দেশের সংবাদ মাধ্যমকে উন্নতি করার জন্য। কিন্তু আমরা দেখেছি কংগ্রেসের যে শাসন ক্ষমতায় যারা ছিলেন ওনাদেরকে সাথে নিয়ে কংগ্রেসের নেতৃবর্গরা সরকারি টাকায় কাজে লাগিয়ে ওনাদের ব্যক্তিগত আয় বৃদ্ধি করার জন্য এই কাজ করেছিলেন। তা আমরা ভারতীয় জনতা যুব মোর্চা আসাম প্রদেশ, কাছাড় জেলা এবং সমগ্র দেশব্যাপী আজকে আমরা এই আন্দোলন করছি এবং ওনাদেরকে হুঁশিয়ারি দিয়ে কথা বলছি যে আগামী দিনে যাতে ওনারা এই ধরনের কোনো ধরনের সম্পত্তি বলুন বা টাকার কেলেঙ্কারিতে ওনারা জড়িত না হন।
আমাদের জনগণের টাকা ওনারা দীর্ঘদিন থেকে নয়ছয় করে আসছেন, তা একের পর এক হিয়ারিং এর মাধ্যমে বেরিয়ে আসছে। আজকের আমরা প্রতিবাদের মাধ্যমে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর এই পুরো টিমকে, যারা এই ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারির সাথে জড়িত, ওনাদেরকে ধিক্কার জানাই এবং ওনাদেরকে ন্যায়ের আওতায় এনে ওনাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়ার জন্য আহ্বান করি। পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে জেলার কাটিগড়া বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের টিকিট প্রদানে অর্থের লেনদেন হয়েছে বলে বিগত কয়েকদিন ধরে যেভাবে জলঘোলা হচ্ছে, সেই বিষয়টি নিয়ে বৃহস্পতিবার নিজের স্পষ্টীকরণ জনসম্মুখে তুলে ধরলেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। সংবাদ মাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে অভিজিৎ পাল জানান, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য, জেলা পরিষদ সদস্য ও গ্রুপ সদস্যদের নির্বাচন কাটিগড়ায় ব্লক কংগ্রেসের নেতৃত্বে হবে। জেলা পরিষদ দুটোটাই আমাদের ব্লক কংগ্রেসের নেতৃত্বে হবে, ওনারাই সেখানে নেতৃত্ব দিয়ে যাবেন এবং হোসেন আহমেদ চৌধুরী একজন দক্ষ রাজনীতিবিদ, ওনার নেতৃত্বে আমরা জেলা পরিষদ, এপি এবং গ্রুপ মেম্বার যে আমাদের সমর্থিত প্রার্থীরা থাকবেন ওনাদেরকে জয়ী হোসেন আহমেদ চৌধুরীর নেতৃত্বেই হবে। দেখুন, আমি একটা কথা স্পষ্ট বলতে পারি, কিছুটা মানুষ যখন টিকিট না পায় বা যখন নির্দয় হয়ে গেছিল, তখন অনেক আবেগেও অনেক কিছু বলে থাকেন, কিন্তু একটা কথা স্পষ্ট, হোসেন আহমেদ চৌধুরী উনি একজন দক্ষ সংগঠক, উনি একজন দক্ষ রাজনীতিবিদ। হোসেন আহমেদ চৌধুরীর কোনো বক্তব্য আমি শুনিনি যে জেলা সভাপতি ওনার কাছে কোনো টাকা পয়সা চেয়েছেন, এবং যিনি টিকিট পেয়েছেন, নমিনেশন পেয়েছেন, উনিও বলতে পারবেন না যে জেলা সভাপতি কার কাছ থেকে কোনো 1 টাকা চেয়েছিল টিকিট বাবদে বা 1 টাকা নিয়েছিল। তাই অভিজিৎ পাল হিসেবে জেলা সভাপতি হিসেবে স্পষ্ট চ্যালেঞ্জ করে আমি বলতে পারি যে কোনো প্রার্থী কাছাড় জেলাতে কেউ বলতে পারবে না যে অভিজিৎ পালকে টাকার অফার দেওয়া হয়েছিল বা অভিজিৎ পাল টাকার অফার নিয়েছিল বা টাকা নিয়ে কোন টিকিট প্রদান করেছে। সত্যি কথা বলতে গেলে অভিজিৎ পাল একা ডিসিশন নিয়ে একটা টিকিটও কাছাড় জেলাতে প্রদান করেনি। যে পিএসসি কাম ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি ছিল, সেখানে বিধায়করা ছিলেন, সেখানে যে আসাম প্রদেশ কংগ্রেস যে কমিটি বানিয়ে দিয়েছিল, সেই কমিটির স্বাক্ষরিত প্রত্যেকটা টিকিট প্রদান করা হয়েছে, এপি টিকিট হোক, জেলা পরিষদের টিকিট হোক। সেখানে একা আমার কোনো ডিসিশন ছিল না, আমি কারোর নামও প্রস্তাব করিনি, কাউকে সমর্থনও করিনি। হোসেন আহমেদ চৌধুরী যে কথাটা বলেছেন, সেই স্পষ্টীকরণটা কাটিগড়া বিধায়ক দিতে পারবেন, কারণ উনি বলেছেন যে কাটিগড়া বিধায়ক নাকি ওনাদের কাছ থেকে 10 লক্ষ টাকা চেয়েছিলেন যে সভাপতিকে দেওয়ার জন্য, কিন্তু কাটিগড়া বিধায়ক সেটা স্পষ্টীকরণ দিতে পারবেন যে সভাপতি হিসাবে আমি ওনাকে কি বলেছিলাম যে কোনো টিকিট দিতে 1 টাকা লাগবে বলে। উনি কি করেছেন বিধায়কের স্পষ্টীকরণ দিতে পারবেন। ব্যক্তি জেলা সভাপতি হিসাবে কেউ বলতে পারবেন না যে আমি কার কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়েছি বলে। সেখানে আমি দেখেছি আমাদের আরেকজন আমাদের সিনিয়র লিডার, আমি ওনাকে সম্মান করি, উনি প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাজারপুরিও ছিলেন, ওনার মধ্যস্থতাকারী আজকে এই জিনিসটা সুন্দরভাবে শেষ হয়েছে, আমি ওনাকে ধন্যবাদ জানাই। তৎসঙ্গে আমি ওনার বক্তব্যে একটা জিনিস দেখেছি, উনি বলেছেন যে এই ধরনের টাকা পয়সা লেনদেন খুবই জঘন্য ব্যাপার কংগ্রেস দলে। আমি ওনাকেও বলবো, উনি একজন বরিষ্ঠ নেতা, কংগ্রেসের 2 বারের বিধায়ক ছিলেন। ওনাকে আমি বলবো যে ওনার ভাই, ওনার ছোট ভাইও ভুবনেশ্বর সিকুনার, উনিও কংগ্রেস দলের প্রার্থী হিসাবে এখানে নমিনেশনের জন্য আবেদন জানিয়েছিলেন। ওনার ভাইয়ের কাছ থেকে উনি ভালোভাবে জানতে পারবেন যে জেলা সভাপতি কতটুকু স্বচ্ছতা বজায় রেখেছিল। উনি আমার কাছে কিসের জন্য এসেছিলেন, 2 বার 3 বার আমার বাড়িতে এসেছিলেন, সেই আতাউর রহমান মাজারপুরের ছোট ভাই, উনি আমাকে কি প্রস্তাব দিয়েছিলেন, ওনার ভাইয়ের কাছ থেকে উনি ভালোভাবে জানতে পারবেন যে জেলা সভাপতি অভিজিৎ পাল টিকিটের ক্ষেত্রে কতটুকু স্বচ্ছতা বজায় রেখেছিল। না হলে আজকে আতাউর রহমান মাজারপুরের ভাই যদি লেনদেনের ভিত্তিতে টিকিট হতো, তাহলে সিকুনা ভুবনেশ্বরে আতাউর রহমান মাজারপুরের ভাই টিকিট পেতেন। আসাম সরকারের ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল সকাল 9টা থেকে শিলচর মহিলা কলেজে মোট 3টি বিভাগে রবীন্দ্রনৃত্য ও রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতার অডিশন অনুষ্ঠিত হবে। আজ শিলচর মহিলা কলেজে এক সাংবাদিক সম্মেলন ডেকে পর্ষদের জেলা সংযোজক ভাস্কর দাস একথা জানিয়েছেন। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন গুরুচরণ কলেজের অধ্যক্ষ ডক্টর অপ্রতিম নাগ, মহিলা কলেজের অধ্যক্ষ ডক্টর সুজিত তিওয়ারি, সদস্য সন্দীপন দত্ত পুরকায়স্থ, পরিতোষ চক্রবর্তী প্রমুখ। আমরা প্রতি বৎসরের মতো এবারও আসাম সরকারের সংখ্যালঘু উন্নয়ন বিভাগের পক্ষ থেকে সবাইকে রাবীন্দ্রিক শুভেচ্ছা জানাচ্ছি। আগামীকাল আমাদের সেই আমরা শুভ মুহূর্ত, যে আনুষ্ঠানিকতার শুভ মুহূর্ত, এখানে আমরা অনেকের সাথে যোগাযোগ করেছি। আসাম সরকারের মাননীয় মন্ত্রী আমাদের শ্রদ্ধেয়
কৌশিক রায় মহাশয়, উনিও কথা দিয়েছেন। শ্রদ্ধেয় পরিমল শুক্লবৈদ্য সাংসদ, উনিও কথা দিয়েছেন। বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং রূপম শাহ, আরও অনেকেই কথা দিয়েছেন এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সেই উপলক্ষে আমরা আগামীকাল 9টার থেকে আমাদের এই প্রতিযোগিতার উদ্বোধন শুরু হবে, তারপরেই আমরা প্রতিযোগিতা শুরু করে দিব। যেহেতু এবার আমরা দেখতে পাচ্ছি যে বিপুলভাবে একটা সাড়া পড়ে গিয়েছে গোটা কাছাড় জেলায়, প্রচুর সংখ্যক প্রতিযোগী এখানে আমরা এখন না বলতে বাধ্য হচ্ছি, কারণ এটা পরে অনেকটাই রাত্র হয়ে যাবে। তো আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটা শেষ করার চেষ্টা করব। আমরা এবার 3টা বিভাগ করেছি। গত বছর আমরা প্রথম ক বিভাগে একজন প্রতিযোগীকে আমরা দিয়েছিলাম পুরস্কার। এবার ওনাদের সাথে কথা বলে আমরা 3 জন করেছি, মানে নাচের প্রতিযোগী হবে 9 জন আর গানের প্রতিযোগী হবে 9 জন। এই 18 জন যারা বিজয়ী হবেন এখান থেকে, এই বিজয়ীদেরকে নিয়ে আমরা গুয়াহাটি শঙ্করদেব কলাক্ষেত্রে 10, 11, 12 তারিখ পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। ফাইনাল রাউন্ড হবে স্টেট কম্পিটিশন, বিভিন্ন জেলার থেকে আসবে। আমরা এখান থেকে শিলচর থেকে যাব। আমরা গত 2 বছর এখান থেকে গিয়েছি। একবার আমাদের শিলচর শহরের প্রথম প্রতিযোগিতায় আমাদের শিলচর শহরে প্রথম হয়েছিল রবীন্দ্রসঙ্গীতে গ বিভাগে। তো সেই জায়গাটা আমরা এবার বজায় রাখার চেষ্টা করছি, যাতে ভালো ট্যালেন্ট ভালো খুঁজে। এখানে কোনো ধরনের কোনো কিছু নেই যে পারফরমেন্স ভালো করবে, কারণ দি বেস্ট এখান থেকে বেরোনোর চেষ্টা করব। কারণ যেহেতু এখানে স্টেট কম্পিটিশনে যাবে, তো আমাদের বেস্ট নিয়েই আমাদেরকে যেতে হবে। শুভ নববর্ষ ও বিহুর আনন্দ ম্লান হয়ে পড়ছে ধীরে ধীরে। এবার ভোটের মহারণের উত্তাপ বেড়ে উঠছে গ্রাম কাছাড়ে। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার শেষ দিন ছিল বৃহস্পতিবার। এদিন সকাল থেকেই প্রার্থীদের ভিড় দেখা যায় ডিপিআরসি চত্বরে। এদিন খাসপুর জিপির একজন নির্দল সদস্য মনোনয়ন প্রত্যাহার করে নেন। তবে এবার তৃণমূল অর্থাৎ সদস্য পদে নির্বাচন শাসক ও বিরোধী দলের খুব একটা মসৃণ নয় বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত। তাদের বক্তব্যে গ্রাম পঞ্চায়েত গ্রুপ সদস্য নির্বাচনে শাসক ও বিরোধী দলের প্রতিটি ওয়ার্ডে 3 থেকে 4 প্রার্থী থাকার ফলে প্রার্থী নির্বাচনে বেগ পেতে হবে শাসক ও বিরোধী দলকে। নাতির হাতে দাদু খুন, কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করল এক নরপশু। এমন এক খুনের ঘটনা সংঘটিত হল করিমগঞ্জ জেলার বারুই গ্রাম এলাকার ইলাশপুরে। সূত্রে জানা যায়, ঘরে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে নিজের দাদুকে কোদাল দিয়ে উপর্যুপরি কোপ দিতে শুরু করে। দেখুন সবিশেষ। দাদু মাটিতে পড়ে যায়, সমস্ত ঘর রক্তে লাল হয়ে ওঠে। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। খুনের ঘটনা শুনে আশপাশের লোকজন ছুটে আসে। খুনি নাতি। খুন হয়েছেন 70 বছরের বৃদ্ধা সুপরিচিত আব্দুল জলিল। নাতির বয়স 27। তার নাম ফখরুল ইসলাম। তবে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রতিবেশীরা তাকে আটক করে ফেলে। পরে খবর দেওয়া হয় বারুইগ্রাম আউটপোস্টে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। অন্যদিকে খুনি নাতিকে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে মানসিক বা শারীরিক কোনো রকম রোগে আক্রান্ত ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। দুঃখজনক বিষয়, মাতুন তো পারি না, বাসা দিয়ে কইতাম পারি না। আমার আপন চাচা আব্দুল জলিল, ইলাসপুর আগর 3 নম্বর ওয়ার্ড, আর এখন বর্তমানে নতুন হিসাবে 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আপনারা হিন্দু মুসলিম সবার কাছে অত সুপরিচিত আমার চাচা আর কি, যে নিষ্পাপ এক মানুষ, মানে কোনো মানুষ এক দুর্গা সাথে কোনোদিনও করছেন না। আপনারা সবাই চিনুন, বাজার আটো গেলে সরর খরচ একটু আগে দিলে একটু খরচ করিয়ে দিলে, বা গ্যাসের সিলিন্ডার বিলিন্ডার বা আতো মাঞ্জা সাঞ্জা এটা মানে 5 টাকা 10 টাকা তোলা নিরুই আর কি। আমি জানি না, আমি বাড়িতে আসলাম না। আমার বাড়িতে একটা ফোন করছে, আমি আসলাম বাদুরপুর। ফোন থেকে এই সেজে পাইছি মাথার মধ্যে অনেক একটা সেট একদম পুরা মগজ বাড়ি গেছে, আর পিটির মাঝে 2টা, সর মাঝে একটা, একদম পুরা জায়গা ডেড বডি। এরপরে আমি কেটে বললাম লগে লগে উপস্থিত, আমি স্যারের ফোন করছি। স্যার লগে লগে আইয়া। কোন জায়গার স্যার? জি, ও আমরা বাইরে আমার ওয়াইট পোস্টের ইনচার্জ আমরা স্যার, ওনাদের ধন্যবাদ জানাই। মানে কম সময়ের ভিতরে, অতি কম সময়ের ভিতরে আমরা স্যার আই গেছি। আওয়ার পরে ও ছেলেটা যেটা ঘটনা করছিল তারে আমরা রাখলাম বান্ধিয়া। ও তারে পরে স্যারের কাছে সমঝাইছি, স্যারে এন্ডোবার দিয়েছেন থানার দিয়া। স্যার এখন বর্তমানে আমরা আসুন বর্তমানে বোয়ার। আর আমার মিডিয়া বাইও কলাইছেন, নাম হলো কি ফখরুল ইসলাম, ডাক নাম। আর ও শিক্ষিত শিক্ষা না, অরিজিনাল নাম হলো আব্দুল শুকুর, ও গ্রামের বাসিন্দা। তান হইল কি ছেলে অর্থাৎ তার ছেলের ঘরে নাতি। কারণ বলতে একটু মাথা হাত ফেরে, তো যে মারছে তার হাত ফেরে।
কাকার থেকে যারা তারা দুইটা ডাক্তার দেখা নিয়েছে একটু একটু মাথা মনে হয় কিনা হাফ কেড়ে হয়েছে কিতা বুথ না কিতা তার লাগে লাগছিল আগে বাইরে আছে কেন মিজোরাম আর হো হিসাবে একটু মানে কম মাতে আর আগে যে কিলা ঘটনা করছে এটা কেউ কইতে পারে না, কেউ বাড়িতে আসলাম না। ঘটনা করছে অনুমান 9:30 থেকে 9:45 ভিতরে। ফিরছি একটি বিরতির পর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ নববর্ষ উপলক্ষে করুণ টিভিএস দিচ্ছে আকর্ষণীয় অফার। আজই কিনুন আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আর পেয়ে যান আকর্ষণীয় উপহার। থাকছে লো ডাউন পেমেন্টের অফার, এছাড়াও থাকছে টিভিএস এক্সচেঞ্জ অফার। এছাড়াও পাবেন অ্যাসিওর্ড গিফটস যেমন ফুল ট্যাঙ্ক পেট্রোল, 2000 টাকার ডিসকাউন্ট, 2 মিনিটের মধ্যে ফিন্যান্সের অ্যাপ্রুভাল। থাকছে বাজাজ ফিন্যান্স, আইডিএফসি ফার্স্ট ব্যাংকের মতো সুবিধেও। করুণ টিভিএস দিচ্ছে নববর্ষ উপলক্ষে আকর্ষণীয় বিশেষ ছাড়। করুণ টিভিএস, ঠিকানা সোনাই রোড, অপোজিট সাই বিকাশ স্কুল, শিলচর। যোগাযোগের নাম্বার 9287999622 এবং 9287999621। শুভ নববর্ষ উপলক্ষে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে করুণ টিভিএস। Welcome to DRG Dream School, where dreams take flight. Managed by the prestigious Ramanuj Gupta Memorial Charitable Trust, we bring world-class education right here in Silchar. We step into the classrooms which are designed to inspire. We are located in an eco-friendly environment and cutting-edge facilities. We will ensure that every child strives in the best possible way. At DRG Dream School, where dreams take flight, we don't just teach, we shape the future. With hearts full of wonder, we learn and we play. Our passion for knowledge guides us every day. Our school is our haven, where love and learning grow. Commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। বৃহস্পতিবার বরাক সাংস্কৃতিক মহোৎসব উপলক্ষে শিলচরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এদিন শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রাঙ্গণ থেকে সাংস্কৃতিক শোভাযাত্রা বের হয়। দেখুন সবিশেষ। শোভাযাত্রা শহরের প্রধান সড়ক থেকে আবারও ফিরে আসে সার্কিট হাউস রোডের আশীর্বাদ বিবাহ ভবনে।
এই শোভাযাত্রায় বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী সংস্থা ও সংগঠনের সদস্যরা সামিল হয়েছিলেন। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সম্পূর্ণ অনুষ্ঠান এবং আজকের এই সাংস্কৃতিক শোভাযাত্রার বিষয় অভ্যর্থনা সমিতির সভাপতি বিবেক পোদ্দার এবং পরিজনের অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন। আপনারা জানেন যে বিদ্যার্থী পরিষদ আর সঙ্গে রাষ্ট্রীয় কলামঞ্চ যৌথভাবে বরাকের সংস্কৃতি কিভাবে একটা ন্যাশনাল স্টেজে নিয়ে যাওয়া যায় সেটার জন্যে বিগত মার্চ মাসের 30 তারিখ থেকে নানানভাবে 3টে জেলায় শ্রীভূমি, হাইলাকান্দি এবং কাছাড়ের নানান জায়গাতে কলেজ, ইউনিভার্সিটি সবাইকে ইনভলভ করে কিভাবে আমাদের প্রতিভাকে ন্যাশনাল মঞ্চে নিয়ে যাওয়া যায় সেটার প্রচেষ্টা চলছে। সুন্দরভাবে প্রতিযোগিতাগুলো করা হয়েছে। আগামীকালকে আমাদের সিনেমা জগতের একজন বিরাট বড় স্টার মিঠুনদা আসছেন। ওনার হাত দিয়ে মানুষের যে একটা স্বপ্ন থাকে যে মিঠুনদার হাত থেকে কোনো একটা বড় মঞ্চে প্রাইজ পাবো, সেটা শিলচরে সম্ভব হচ্ছে। সেটার জন্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং রাষ্ট্রীয় কলামঞ্চকে আমরা সবাই ধন্যবাদ। শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ে আসাম আন্দোলনের ফসল এবং যারা শহীদ হয়েছেন তাদের বিহুর বন্ধন না দিয়ে অবমাননা করা হয়েছে বলে সম্প্রতি আশু সহ ব্রহ্মপুত্র উপত্যকার বেশ কিছু সংগঠন সদস্যরা যে মন্তব্য করেছেন তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট অর্থাৎ বিডিএফ। দেখুন সবিশেষ। বৃহস্পতিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ফ্রন্টের কর্মকর্তারা জানান, 80-র দশকে এমন একটি সময় ছিল যখন বরাকের ছেলেমেয়েরা উচ্চশিক্ষা গ্রহণে ব্রহ্মপুত্র উপত্যকায় পাড়ি দিতেন। তখন তাদের নথিপত্র ছিঁড়ে ফেলে দেওয়া হতো এবং স্থানীয় ছেলেমেয়েদের ভবিষ্যৎ পরিকল্পনা অন্ধকারে ডুবে যাওয়ার পাশাপাশি তাদের উচ্চশিক্ষা গ্রহণের উপক্রম বন্ধ হয়ে যাওয়ায় ছাত্র সংগঠন আকসা সে সময় আন্দোলন গড়ে তুলেছিল। বরাকে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে আকসার আন্দোলনের সমর্থন জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দল সহ উপত্যকার জনগণ এগিয়ে এসেছিলেন এবং দীর্ঘ 10 বছর আন্দোলন চালিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সরকার বরাকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছে। কিন্তু সংসদে এই বিল পাশ করার সময় আশুর সাংসদ বিজয় চক্রবর্তী সেই বিলটি ছিঁড়ে ফেলে দেন। এই ঘটনায় দীর্ঘ বছর পর আজ আশু কিভাবে দাবি করছে যে আসাম বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের ফসল, এর বিপরীত চিত্র ইতিহাস বর্ণিত রয়েছে। ফলে এ ধরনের অপচেষ্টা থেকে মুক্তি পেতে হলে বিশ্ববিদ্যালয় স্থাপনের একটি প্রামাণ্য ইতিহাস লেখনির মাধ্যমে প্রকাশিত করার এদিন দাবি জানিয়েছেন ফ্রন্টের কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয় স্থাপনের ইতিহাস সহ তাঁর প্রেক্ষাপট জনসমক্ষে তুলে ধরে আশু সহ ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন সংগঠনের তরফে করা মন্তব্যকে মিথ্যা বলে অভিহিত করেছেন তারা। যে আসাম আন্দোলনের ফসল বলে আজকে নতুন নয়, যে আসাম ইউনিভার্সিটি হয়েছে তা আমরা পূর্বেও বারবার দেখেছি। এটা একমাত্র কারণ হলো যে আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস আজ পর্যন্ত কোথাও ইতিহাস রূপে লিপিবদ্ধ করে বই আকারে প্রচার হয়নি, যেটার উদ্যোগ অনেক আগেই নেওয়া হয়েছিল। আমরা মনে করি যে আসাম বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই সেই বই ছাপাতে উদ্যোগী হবে এবং আসাম বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডেশন কোর্সে তা অন্তর্ভুক্ত করা হবে। এবং আক্ষেপ সুরে বলতে হয়, যদিও এটা লিপিবদ্ধ করা হয়নি আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, কিন্তু ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন বুদ্ধিজীবী, সাংবাদিক, ওনাদের নিশ্চয়ই জানা আছে। কিন্তু এই যে ভুল ব্যাখ্যা বিভিন্ন সংগঠন বিভিন্ন সময় করে আসছে, কিন্তু একবারও কোনো সংগঠন বা কোনো ব্যক্তিবিশেষ তাদের বাধা দিতে এবং বা তাদেরকে শাসন করতে আমরা দেখিনি। যে তোমরা ইতিহাস জেনে প্রকৃত সত্যটা জানো, তারপর গিয়ে মাইকে কিছু বলো। আমরা তথাকথিত কিছু অর্গানাইজেশনকে এই ধরনের বিবৃতি থেকে ভবিষ্যতের জন্য হুঁশিয়ার করে দিচ্ছি, যাতে এইভাবে অপচেষ্টা না করা হয় এবং অতি সত্বর যদি আসাম বিশ্ববিদ্যালয়ের এই ব্যাপারে সঠিক উদ্যোগ না নেয়, তাহলে বিডিএফ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে আসাম বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার শেষ দিন ছিল বৃহস্পতিবার। এদিন শিলচরে গাঁও পঞ্চায়েতের সদস্য, আঞ্চলিক পঞ্চায়েত ও জেলা পরিষদ সদস্য পদের প্রার্থীদের ভিড় দেখা যায়। বিশেষ করে নির্দল প্রার্থী হিসেবে যারা অবতীর্ণ হয়েছেন তাদের প্রতীক চিহ্ন দেওয়া হয়।
এদিন শিলচর গভর্নমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল থেকে কাপপ্লেট প্রতীক চিহ্ন পেয়ে বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বক্তব্য রাখেন ৪৮ নং গোসাইপুর গাঁও পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের নির্দল প্রার্থী আসন্ন আব্দুল ওয়াহিদ চৌধুরী। আমরা দেখতে পাচ্ছি যে আজকে আপনি মানে আপনার নমিনেশন দেওয়া হয়েছে, সিম্বল দেওয়া হয়েছে, কি বলতে চান আপনি? প্রথমে নমস্কার আপনার সবাই চ্যানেলকে, আপনারা যারা আমাকে দেখেছেন এবং বলেছেন, আপনারা চ্যানেলকে আমি প্রথমে ধন্যবাদ দিচ্ছি। তোর সঙ্গে আমার উদারবন সমষ্টির ১১৫ নম্বর বিধানসভার ৪৮ নম্বর জিপি, আমার গোসাইপুর জিপি, যেটা নতুন কইতে আগে গোসাইপুর দুর্গানগর জিপি আসলো, আমরা ব্লক আসলো উদারবন, পরে জিপিটা ডিলিমিটেশন করার পরে দেখা গেছে আমার জিপিটা দিছে গোসাইপুর জিপি, আর ৪৮ নম্বর আমার জিপি, আমার ব্লক ফোর্সের রংপুর, আমার জেলা পরিষদটা হয়েছে আমার আরকাটিপুর। তাই আমি আমার জিপির প্রত্যেক জনসাধারণকে আজকে যে আমি কাপপ্লেট সিম্বল পেয়েছি, তাই আমি সবাইকে ধন্যবাদ এবং সালাম এবং নমস্কার জানাচ্ছি। এবং আমার যারা এই গোসাইপুর জিপির পাবলিক যারা জনসাধারণ আছেন, গরিবের পাশে থাকার লাগিয়া আমি গণতন্ত্রে রক্ষা করতে গিয়ে আমি একজন মানে নমিনেশন দিচ্ছি। তাই আমি আমার নমিনেশন দেওয়ার পরে আজকে আমি কাপপ্লেট সিম্বল পেয়েছি। তাই আমি আমার গোসাইপুর জিপির প্রত্যেক জনসাধারণের পাশে থাকার লাগে। এবং আপনারা দেখেছেন বিভিন্ন সময় আমি করোনা হোক, ফ্লাড হোক, বিজলি হোক, অ্যাক্সিডেন্ট হোক, বিভিন্ন সময় আমি গরিবের পাশে থাকার লাগি, এটাই নিয়ে আমি মানে মাঠে ফিল্ডও নামেছি। এখন আসছি খেলার খবরে। আজ শিলচর এসএমদেব স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত অনূর্ধ্ব ১৫ ইন্টার স্কুল ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্টে ২টি খেলা হয়। প্রথম খেলাতে পাবলিক এইচএস স্কুলকে ৩২ রানে হারিয়ে শিলচর কলেজিয়েট স্কুল জয়ী হয়। আবার দ্বিতীয় খেলাতে সেন্ট থমাস হাই স্কুলকে ৬ উইকেটে হারিয়ে ডন বস্কো স্কুল জয়ী হয়। CNN24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।